Welcome you all here in this next episode. In this special episode, I will talk about Asleep in the Valley. As you have seen in the thumbnail itself, I will talk about this poem Asleep in the Valley by Arthur Rimbaud. Actually, the full name of the poet Arthur Rimbaud. Full name Jean-Nicolas Arthur Rimbaud. Actually, when I was there in 12th standard, then I pronounced the word Jean-Nicolas Arthur Rimbaud. That's stupid, right? But there was a strategy behind that. এক্সামের খাতায় ঠিকঠাকভাবে স্পেলিংটাকে লেখার জন্য আমি বলতাম আর্থার রিম্বড। অ্যাকচুয়ালি RIMBAUD, রাইট? তাই রিম্বড বলতাম, বাট that was not the correct way, or that was not the correct approach to spell it or pronounce it, right? Jean-Nicolas Arthur Rimbaud. He was a French poet, একজন ফরাসি কবি of the 19th century. The poet, he started writing poetry in a very early age. Actually, the poet wrote this poem when he was 16. অর্থাৎ poet 16 বছর বয়সে এই কবিতাটা লিখে দিয়েছিল. And he stopped writing poetry at the age of 19. মাত্র 19 বছর বয়সে তিনি কবিতা লেখা বন্ধ করে দেন. His major works include To Music, Evening Prayer, and the present poem which we are talking about, Asleep in the Valley, originally written on French. ফরাসি ভাষায় কিন্তু এর অরিজিনাল কবিতাটা লেখা হয়েছিল। যেহেতু আর্থার রেম্বো দ্য পোয়েট ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট, সো দ্যাটস ওয়াই হি রোট দিস পোয়েম ইন হিজ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফরাসি ভাষায় তিনি এই কবিতাটাকে লিখেছিলেন। অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য ফ্রেঞ্চ পোয়েম ওয়াজ লা ডরমিওর ডু ভ্যাল, লা ডরমিওর ডু ভ্যাল, and it was translated by Paul Smith in English. English এটা ট্রান্সলেট করেছিলেন পল স্মিথ. Actually, this poem is a sonnet, right? My dear brothers and sisters, as you know, the sonnet is a poem of 40 lines consisting a particular rhyme scheme, right? একটা particular rhyme scheme থাকে একটা সনেটের মধ্যে। সনেট মানে একটা চতুষ্পদী কবিতা যাতে 14টি লাইন আছে এবং একটা particular rhyme scheme থাকবে, right? আর this sonnet was written in Petrarchan sonnet. Petrarchan ফর্মে লেখা হয়েছিল এই সনেটটাকে। এই সনেটেরও দুটো পার্ট রয়েছে, অক্টেভ পার্ট আর সেস্টেড পার্ট। অক্টেভ 8 লাইনের যে পার্টটা, আর সেস্টেড 6 লাইনের পার্ট, রাইট? আর রাইম স্কিম, দ্য পার্টিকুলার রাইম স্কিম হুইচ ইজ ইউজড ইন দিস পোয়েম ইজ ABAB, CDCD, EEF, GGF. অ্যাকচুয়ালি যখন কবি এই পোয়েমটা লিখছিলেন তখন তার বয়স ছিল মাত্র 16 বছর বয়স। অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম দেয়ার ওয়াজ আ ওয়ার। ঠিক অ্যাট দ্য টাইম আ ওয়ার ওয়াজ গোয়িং অন। সেই সময়ে একটা ওয়ার চলছিল জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি ডে, many young soldiers on both the countries were prematurely losing their lives on the battlefield. That means প্রত্যেক দিন হাজার হাজার ইয়ং সোলজার, দুটো দেশেরই, ফ্রান্স এবং জার্মানির দুটো দেশেরই ইয়ং সোলজাররা প্রিম্যাচিওরলি তাদের জীবন হারাচ্ছিলেন ওই ব্যাটেল ফিল্ডে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, যুদ্ধভূমিতে। পোয়েট আর্থার র্যাবোর একটা হ্যাবিট ছিল প্রতিদিন ভ্যালিতে গিয়ে ওই ইয়ং যারা প্রিম্যাচিওরলি ডায়েড সোলজার তাদেরকে দেখার একটা অভ্যাস ছিল ভ্যালিতে গিয়ে। ডিউরিং ওয়ান সাচ ভিজিট, ঠিক এক সময় এক ভিজিটে হি ফাউন্ড আ ভেরি ভেরি ইয়ং সোলজার লাইং ডেড অ্যান্ড ওপেন মাউথ in a bed of ferns with 2 bullet wounds in his side. Actually, হঠাৎ একদিন আর্থার র্যাবো এই ইয়ং সোলজারকে মৃত অবস্থায় উপত্যকাতে পড়ে থাকতে দেখে এবং তার বুকে দুটো বুলেট উন্ডের দাগ তিনি দেখতে পান। অ্যান্ড হি গেভ পোয়েটিক এক্সপ্রেশন টু হিজ ফিলিংস ইন দিস স্যাড বাট বিউটিফুল লিরিক। এই হরিফিক ইনসিডেন্ট দেখার পর আর্থার র্যাবো এই ফিলিংসটাকে একটা পোয়েটিক ফর্মে এই কবিতাটা লিখে ফেলেন। অ্যাকচুয়ালি দিস পোয়েম ওয়াজ অরিজিনালি রিটেন ইন ফ্রেঞ্চ অ্যান্ড ইটস ফ্রেঞ্চ টাইটেল ইজ লা ডরমিওর ডু ভ্যাল, রাইট? which literally means the sleeper of the valley. এই যে লা ডরমিওর ডু ভ্যাল, এটা ফ্রেঞ্চ নেম, এই কবিতাটার অরিজিনাল নেম। এই নামটার লিটারাল মিনিং অর্থাৎ অ্যাকচুয়াল যে মিনিং, স্লিপার অফ দ্য ভ্যালি। So my dear brothers and sisters, without any further delay, let's get started reading this poem and go deep dive into the poem itself. Asleep in the Valley by Arthur Rimbaud.
A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A small green valley, একটা ছোট্ট সবুজ উপত্যকা, where যেখানে স্লো স্ট্রিম, একটা ছোট প্রবাহ, ছোট নদী, স্ট্রিম মিন্স ছোট নদী বা প্রবাহ, স্লো স্ট্রিম একটা ছোট নদী, ফ্লোজ বয়ে যাচ্ছিল, অ্যান্ড লিভস এবং এটা পেছনে ফেলে গেছে, লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। লং মানে দীর্ঘ, স্ট্র্যান্ডস মানে সুতোর মতো বা তারের মতো, লং স্ট্র্যান্ডস অফ সিলভার রূপলি তারের মতো বা রূপলি সুতোর মতো, রূপলি রেখা পেছনে ছেড়ে গেছে, অন দ্য ব্রাইট গ্রাস উজ্জ্বল ঘাসের ওপর। ফ্রম দ্য মাউন্টেন টপ পর্বতের ওপর ভাগ থেকে স্ট্রিম বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, দ্য সানস রেজ সূর্যের কিরণ, সূর্যের রশ্মি। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দে ফিল ওই সানরেজ সূর্যের আলো, সূর্যের কিরণ পূর্ণ করে দিচ্ছে, দ্য হলো ফুল অফ লাইট। হলো মিন শূন্যস্থান, ফাঁকা, ভ্যাকেন্ট জায়গা, অর্থাৎ উপত্যকার যে ঢালু অংশটা, উপত্যকার যে ঢালু ফাঁকা অংশটা, সেই অংশটাকে আলোতে পরিপূর্ণ করে দিচ্ছে সূর্যের আলো। ক্লিয়ার? আ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। দ্যাট মিনস একজন সোলজার ভেরি ইয়ং খুবই তরুণ, লাইজ শুয়ে রয়েছে, ওপেন মাউথ খোলা মুখ অবস্থায়, অর্থাৎ মুখটা খোলা অবস্থায় ঘুমিয়ে রয়েছে। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন সোলজার খুবই ইয়ং, মুখ খুলে রেখে ঘুমিয়ে রয়েছে, রাইট? আ পিলো একটা বালিশ, মেড অফ ফার্ন, ফার্নের তৈরি বালিশ, বিনিথ হিজ হেড তার মাথার নিচে, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থায় রয়েছে, স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মিন্স ঝোপঝাড়, স্ট্রেচড ইন মানে লম্বা হয়ে শুয়ে রয়েছে, ওয়াইডলি, ওয়াইডলি স্ট্রেচ মানে বিস্তীর্ণ ভাবে লম্বা হয়ে শুয়ে রয়েছে, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ ঘন ঝোপঝাড়ের ওপরে, ঘাসের ওপরে। পেইল ইন ইজ ওয়ার্ম অর্থাৎ বিবর্ণ হয়ে গেছে গরমে, পেইল ইন ইজ ওয়ার্ম তার মুখটা বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেছে, ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। সানসোকড বেড এখানে এমন একটা বেডের কথা বলা হয়েছে যে বেডটা আমরা ইউজুয়ালি যেটা বাড়িতে আমরা দেখি আর কি, সে বেড না, সানসোকড বেড অর্থাৎ সূর্যের আলোতে স্নাত, অর্থাৎ সূর্যের আলোতে ভিজে গেছে, স্নান করে নিচে বেডটা, এমন একটা বেডের ওপর শুয়ে রয়েছে যেটা ঘাসের তৈরি বিছানা। আ বেড অফ গ্রিন গ্রাস। হিজ ফিট অর্থাৎ ওই সোলজারের পা রয়েছে অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলের মাঝখানে, হি স্লিপস সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল তার হাসিটা, ইজ হয়, লাইক অ্যান ইনফ্যান্টস একজন সদ্যজাত, ইনফ্যান্ট মিন্স সদ্যজাত শিশু, একজন সদ্যজাত শিশুর হাসির মতো তার স্মাইল। জেন্টল যেটা খুবই নম্র ভদ্র, পোলাইট, জেন্টল উইদাউট গাইল, দ্যাট মিন্স কোনো চালাকি ছাড়াই, কোনো স্ট্র্যাটেজি ছাড়াই, উইদাউট গাইল একদম সাদা সিধে নম্র ভদ্র, পোলাইট স্মাইল, রাইট? ও নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড। কবি এখানে নেচারকে বলছেন, প্রকৃতিকে বলছেন, কিপ হিম ওয়ার্ম, ও নেচার কিপ হিম ওয়ার্ম তাকে উষ্ণ রেখো, হি মে ক্যাচ কোল্ড তার ঠান্ডা লেগে যেতে পারে, হি মে ক্যাচ কোল্ড প্রকৃতিকে কবি বলছেন উষ্ণ রেখো এই সৈন্যকে, বিকজ হি মে ক্যাচ কোল্ড তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস দ্যাট মিন্স গুঞ্জনরত ইনসেক্ট যে সমস্ত পতঙ্গরা রয়েছে, হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট তার রেস্টে তার বিশ্রামে বাধা দিও না। কবি বলছেন হামিং ইনসেক্টসদেরকে, যারা যে সমস্ত পতঙ্গরা ওইখানে গুঞ্জনরত ছিল, গান করছিল, সেই সমস্ত পতঙ্গদের বলছেন কবি, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট তার বিশ্রামে ব্যাঘাত ঘটিও না। হি স্লিপস ইন সানলাইট সূর্যের আলোতে সে ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস শান্তিতে, অ্যাট পিস শান্তিতে সে ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট একটা হাত রয়েছে তার বুকে। ইন হিজ সাইড বুকে হাতেরই পাশে, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, দেয়ার আর টু রেড হোলস। This is the tragic moment of this poem. Actually, the line means the horrifying incident of a war. একটা হাত তার বুকের ওপরে রয়েছে,
ঠিক তারই পাশে দুটো লাল গর্ত রয়েছে। দ্যাট রেফার্স টু দ্য বুলেট উন্স, অর্থাৎ বুলেটের দাগ, দুটো বুলেটের দাগ বোঝাচ্ছে এখানে, দুটো লাল দাগ। দিস লাইন রেফার্স টু দ্য হরিফাইং ইনসিডেন্ট অফ দিস পোয়েম। So my dear brothers and sisters, that's how we completed the whole poem. My dear brothers and sisters, what is the central idea or the theme of this poem? Let me tell you. The theme or the central idea of this poem, As Live in the Valley, belongs to the genre of anti-war poetry. এটা একটা anti-war poetry. Anti-war poets যারা যেমন উইলফ্রেড আওয়েন, সিগফ্রিড স্যাসুন, আইজাক রোসেনবার্গ, ওয়ারকে তারা পছন্দ করতেন না। The central idea of the poem is the death of a young soldier as a result of war. একটা যুদ্ধের ফলে ঘটে যাওয়া একটা ইয়ং তরতাজা ওয়ার্ম ব্লাডেড সোলজারের মৃত্যু। This is the central idea of the poem. Actually, the poem presents the horrifying incidents of a war, the futility of war. In spite of a beautiful imagery in the poem, এই কবিতাতে বিউটিফুল ইমেজারি দিয়ে সাজানো হয়ে থাকলেও it's a poem about war and the futility of war. অর্থাৎ যুদ্ধের মিনিংলেসনেস, যুদ্ধের নিরর্থকতাকেই বোঝানো হয়েছে এই কবিতা। Actually, in this lyrical poem, the poet reveals his anti-war attitude. Yeah, I know that there is no direct reference to the war, but this is obviously an anti-war poem. Actually, the poet wanted to remove war from our civilization. My dear brothers and sisters, পোয়েটের কাছে, টু দি পোয়েট, ওয়ার ইজ নাথিং বাট আ ওয়েস্টেজ অফ লাইফ। যুদ্ধটা আর কিছুই নয়, ওয়েস্টেজ অফ লাইফ, শুধুমাত্র ইয়ং তরতাজা ওয়ার্ম ব্লাডেড সোলজারদের মৃত্যু ছাড়া আর কিছুই নয়। বিকজ কারণ হিসেবে কবি বলছেন যে ইট স্টপস দ্য প্রগ্রেস অফ আ নেশন। একটা নেশনের, একটা দেশের উন্নতি থামিয়ে দিতে পারে এই ওয়ার। ওয়ার ক্যানট ব্রিং পিস, ওয়ার অনলি ক্যান ব্রিং দ্য destructions, the violations and the horrific, the terrifying incidents of our own civilization. Kobir mote, where can stop the progress or the development of a nation? If the soldier remained alive, then, my dear brothers and sisters, please think, please pay very close attention to what I am saying. যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না, কারণ ওই যুদ্ধে যে মারা যাওয়া সৈনিকটা যদি বেঁচে থাকতো, if he remained alive, then he might contribute something valuable to the world, something great to the nation. He could anyway save the world, right? With his noble ideas. But he untimely died, prematurely died in this brutal war. And that is really pathetic to accept the fact that this young soldier has been killed in this brutal war. Throughout the poem, এই সমগ্র কবিতাটা জুড়ে the poet wants to teach us, the poet wants to educate us that war is meaningless. War is nothing but a medium of killing young soldiers, young warm hot-blooded soldiers. That's it, nothing else. War is meaningless. It can only destroy. It can't build a nation strong. It only can destroy a nation. যে দেশ যত বেশি আক্রমণাত্মক, সেই দেশ ইকোনমিক্যালি তত বেশি পিছিয়ে। Throughout this poem, the poet wants to teach us the futility of war, which is totally meaningless to this world. Finally, my dear brothers and sisters, if you have any doubt, any queries, any questions, let me know in the comment section below. Please do comment. If you have any problem, I will definitely try to fix it out. If you learned something new, if you learned something valuable from this video, please hit the like button and do subscribe our channel for latest updates. And I promise I will bring such text in the next episodes. So stay tuned, help us to keep you updated. So with that, I'm signing off. I hope you have a wonderful rest of the day. Hand to head, salute.